তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতি এই যে বইটি রয়েছে এই বইটির প্রথম সেমিস্টারের অন্তর্গত যে প্রথম অধ্যায় তোমাদের রয়েছে প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্য। এই প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্য এই চ্যাপ্টারটি আমি 2-3টি ক্লাস করে তোমাদের বুঝিয়ে দেব এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কি প্রশ্ন আসতে পারে সেটিও তোমাদের বলে দেব। তাই একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের এই বইটি তোমরা খুলে ফেলো, অর্থাৎ বাংলা ভাষা এবং সংস্কৃতি যে বইটি রয়েছে তার যে প্রথম যে অধ্যায় রয়েছে বা প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, এই প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্য আমি রিডিং পড়ে পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং ইম্পর্টেন্ট যে যে জায়গাগুলি তোমাদের আছে সেগুলি বলে দিচ্ছি যেখান থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে পরীক্ষায়। তোমরা বইতে আন্ডারলাইন করে নেবে এবং একটি খাতা অবশ্যই তোমাদের সঙ্গে রাখবে। যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলবো তোমরা খাতায় লিখে নিয়ে তার উত্তরগুলি অবশ্যই লিখে নেবে। এবং আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে দেখবে তোমাদের আজকের ক্লাসের মধ্যেই এই অধ্যায়টি আলাদা করে পড়তে হবে না, তোমাদের কিন্তু একেবারেই মুখস্থ হয়ে যাবে। তোমরা জানো তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে, তো সেই মতোই আমি তোমাদের অধ্যায়টি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি। তবে একটি ক্লাসের মাধ্যমে অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে যদি সম্পূর্ণ অধ্যায়টি তোমাদের বলতে চাই তাহলে সেটি তোমাদের কাছে বোরিং হয়ে যাবে এবং অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। তাই এটি আমি 2-3টে ক্লাস ভাগ করে করে বলবো, অর্থাৎ 2-3টে ভিডিও করে বলবো। আজকের যে ভিডিওর মাধ্যমে 3 পাতা এবং 4 পাতা যেটি রয়েছে তোমাদের প্রথম যে ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক দিক নির্দেশ এবং তার সাথে চর্যাপদের আবিষ্কার, রচনাকাল এবং কবি পরিচিতি, এই অংশগুলি তোমাদের বলে দিচ্ছি এবং পরের ক্লাস অর্থাৎ পরের ভিডিওর মাধ্যমে কাব্যমূল্যটি আমি তোমাদের বলে দেব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো বই আশা করছি তোমরা খুলে ফেলেছো এবং প্রথম থেকে আমি পড়ছি এবং পড়ে পড়ে ইম্পর্টেন্ট জায়গাগুলিও বলে দিচ্ছি। বইটা আন্ডারলাইন করবে এবং খাতায় তোমরা প্রশ্নগুলি লিখে নেবে। ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক দিক নির্দেশ, অর্থাৎ ভৌগোলিকভাবে এই অবস্থান কোন জায়গায় অবস্থান করছে প্রাচীন বাংলা সংস্কৃতি এবং তার ঐতিহাসিক দিক নির্দেশ কি দেয়া রয়েছে প্রথম অংশে, ভূমিকা অংশে সেটি দেয়া রয়েছে। দেখো, প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্য বিষয়ে অবগত হওয়ার জন্য প্রথমেই আমাদের তৎকালীন বাংলার ভৌগোলিক সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে হবে, অর্থাৎ বাংলা অবিভক্ত বাংলা কতটা জায়গা জুড়ে ছিল। আজকের দিনে কিন্তু এই বাংলাকে দেখলে অর্থাৎ স্বাধীন ভারতের বাংলাকে দেখলে কিন্তু তোমাদের হবে না, কারণ পশ্চিমবঙ্গ সেখানে আলাদা করে বাংলা রয়েছে, কিন্তু অবিভক্ত বাংলার ব্যাপ্তি অনেকটা বড় ছিল, সেটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না। মোটামুটিভাবে বলা যায়, এখান থেকে দাগ দিয়ে রাখবে কারণ এখান থেকে কি প্রশ্ন আসবে আমি সেটিও তোমাদের বলে দেব। অবিভক্ত বাংলা পূর্ব ও পশ্চিমবঙ্গ, বিহারের মধ্যে উত্তরাংশ, মিথিলা, সাঁওতাল পরগনা, মানভূম, সিংভূম, ছোটনাগপুর, উড়িষ্যা, আসামের ব্রহ্মপুত্রের উত্তর এবং দক্ষিণ উপত্যকা, এই সুবিশাল অংশ জুড়েই ছিল প্রাচীন বঙ্গদেশ। এই অংশটি তোমরা দাগ দিয়ে রাখবে। দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রাচীন বাংলার সীমা এর মধ্যে কোন অংশে ছিল না বলে 3টি করে অপশন দেবে। যেমন ধরো এখানে দিয়ে রাখলো অবিভক্ত বাংলা উড়িষ্যা, আসাম, উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, আসাম, সাঁওতাল পরগনা, এইভাবে অপশন দিয়ে দিল। এবার উত্তরপ্রদেশ তো এর মধ্যে ছিল না, তাহলে এর মধ্যে কোন অপশনটি হবে না? উত্তরপ্রদেশ হবে না, তো সেটি তোমাদের চিহ্নিত করতে হবে। তাই কোন কোন জায়গায় অবিভক্ত বাংলার সীমারেখা ছিল সেটি তোমাদের কিন্তু একদম মনে রাখতে হবে, তবেই কিন্তু কোন জায়গায় ছিল না সেটি তোমরা পারবে। তাই অবিভক্ত বাংলা থেকে প্রাচীন বঙ্গদেশ পর্যন্ত দাগ দিয়ে রাখো এবং প্রশ্ন হিসাবেও লিখে রাখো প্রাচীন বাংলার সীমা প্রাচীন বাংলার সীমা এর মধ্যে কোন অংশে ছিল। বোঝা গেল? এরপর, যদিও সময়ের সঙ্গে সঙ্গে কোনো দেশের ভৌগোলিক এলাকাও পরিবর্তিত হয়, বিশেষ করে এক বৃহৎ কালখণ্ডের প্রেক্ষিতে কোনো রাজতন্ত্রের উত্থান পতন, অর্থাৎ কোনো রাজার আগমন, সে কিছু রাজ্য জয় করলো ফলে তার সাম্রাজ্য বেড়ে গেল। বাংলার কোনো রাজা যদি পাশের কোনো পার্শ্ববর্তী এলাকা জয় করে তখন বাংলার সীমা বেড়ে যাবে। আবার তার রাজ্য যদি অন্য হিন্দুস্তানীয় কোনো রাজা জয় করে তখন বাংলার সীমানা কমে যাবে। ফলে সীমানা কিন্তু ছোট বড় বিভিন্নভাবেই ছিল, উত্থান পতন হয়েছে। জয় পরাজয়, স্থানীয় অভ্যুত্থান এবং বৈদেশিক শক্তির আক্রমণের নিরিখে এই পরিবর্তন এক স্বাভাবিক রাষ্ট্রীয় ঘটনা, অর্থাৎ এটি কিন্তু স্বাভাবিকভাবেই বাংলার সীমা কখনো বেড়েছে আবার কখনো কমেছে। তাই বঙ্গদেশের ক্ষেত্রেও এই ভৌগোলিক সীমারেখা বহুবার পরিবর্তন ঘটেছে। কিন্তু দশম থেকে দ্বাদশ শতাব্দী, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে দাগ দিয়ে রাখো, দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কালে বঙ্গদেশের সমগ্র এলাকা জুড়ে পাল, বর্মন এবং সেন রাজাদের রাজত্বকালে অখণ্ড বঙ্গভূমির কোনো ধারণা পূর্ণরূপে প্রকাশ পেয়েছিল তা নয়। এখান থেকে কি প্রশ্ন আসে?
পাল, বর্মন এবং সেন রাজারা কোন শতাব্দী থেকে কোন শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছিল? দেখো দেয়া রয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। এখানে কি প্রশ্ন আছে? কোন শতাব্দী থেকে কোন শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছিল? দশম থেকে দ্বাদশ, একাদশ থেকে ত্রয়োদশ, তৃতীয়া থেকে চতুর্থী, এরকম ভাবে প্রশ্ন আছে। তো তোমাদের উত্তর কি হবে? দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। তবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিস্তৃত কালপর্বে মানুষের যে ভাষা, সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক ঐতিহ্য ছিল, সেই বুনিয়াদের ওপর ভিত্তি করেই বাংলা সংস্কৃতি গড়ে উঠতে শুরু করে। অর্থাৎ বাংলা সংস্কৃতি কিভাবে ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে এবং তার উচ্চ শিখরে পৌঁছাচ্ছে, সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। আজ থেকে প্রায় 1000 বছর আগে, দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কাল বাংলার একটা ইতিহাসে ভাঙাগড়া বা টানাপোড়েনের সময়। এটি দাগ দিয়ে রাখো, এটি প্রশ্ন আছে। কোন শতাব্দী থেকে কোন শতাব্দী পর্যন্ত বা কোন সময়কাল প্রাচীন বাংলার ইতিহাসে একটি ভাঙাগড়া বা টানাপোড়েনের সময়? এটির উত্তর কি হবে? দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। অবশ্যই দাগ দিয়ে রাখো এবং খাতায় প্রশ্ন লিখে রাখবে, কোন সময়কাল প্রাচীন বাংলার ইতিহাসে একটি ভাঙাগড়া বা টানাপোড়েনের সময়। এর 200 বছরের মধ্যে কয়েকশো বছর ব্যাপী স্থায়ী পাল বংশের রাজত্বের অবসান ঘটেছে। ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছে বর্মন এবং সেন বংশ। এরপর আবার মুসলিম আক্রমণে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে সেন রাজত্ব। সুতরাং রাজনৈতিক ঘটনাপ্রবাহে এবং সামাজিক অস্থিরতার আন্দোলিত এই সময়কে আমরা যুগ সন্ধির সময় বলে অভিহিত করেছি। অবশ্যই দাগ দিয়ে রাখো, যুগ সন্ধির সময় কোন সময়কে বলা হয়? পাল, সেন এবং যে বর্মন বংশ ছিল তাদের পতন ঘটেছে। মুসলিম শাসকরা এসেছে এবং তারা সামাজিক অস্থিরতায় চারিদিক ধ্বংস করে দিচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে। সেই সময়কাল অর্থাৎ পাল, সেন এবং বর্মন রাজত্বের অবসান এবং মুসলিম শাসকদের আগমন, এই সময়টাকেই বলা হয় বাংলার যুগ সন্ধির সময়। মনে রাখতে হবে, এক রাজতন্ত্রের অবস্থান থেকে অন্য রাজতন্ত্রের প্রতিষ্ঠা মানে শুধু ক্ষমতার দ্বন্দ্ব এবং হস্তান্তর নয়। রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক, সেই সময় সেই ধর্ম রাজনৈতিক প্রাধান্য লাভ করেছে এবং অন্য ধর্ম কোণঠাসা হয়েছে। অর্থাৎ যে ধর্মাবলম্বী, যখন পাল, সেন বা বর্মন রাজারা ছিল তারা হিন্দু ধর্মাবলম্বী, তখন হিন্দু সংস্কৃতি কৃষ্টির বিকাশ লাভ করেছে। এরপর তাদের পরাজিত করে যখন মুসলিম শাসকরা এসেছে, তখন ইসলাম ধর্মের একটা বিকশিত হওয়ার ধারণা দেখা গেছে। অর্থাৎ ইসলাম ধর্ম বিকশিত হয়েছে হিন্দু ধর্মের পরিবর্তে। অর্থাৎ রাজারা যে ধর্মাবলম্বী, সে বৌদ্ধ হলে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছে, জৈন হলে জৈন ধর্মের বিকাশ, হিন্দু হলে হিন্দু ধর্মের বিকাশ এবং মুসলিম হলে ইসলাম ধর্মের বিকাশ কিন্তু লক্ষ্য করা গেছে। গুপ্ত যুগের সময় থেকে পাল, বর্মন ও সেন রাজাদের সময় পর্যন্ত হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের আধিপত্য বিস্তারের সংঘাত। তারপরে যখন বৌদ্ধ ধর্ম ছিল, হিন্দু ধর্ম ছিল, তাদের মধ্যে একটা সংঘাত দেখা গেছে। পাল, বর্মন, সেন রাজাদের সময় পর্যন্ত হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের আধিপত্য বিস্তারের সংঘাত, উভয় ধর্মের অভ্যন্তরে নানা দ্বন্দ্ব সংঘাতে জন্ম নিয়েছে। যে শুধু হিন্দু মুসলিম বিরোধ ছিল যখন মুসলিম শাসকরা এসেছে তা কিন্তু নয়, হিন্দুদের সাথে বৌদ্ধদেরও বিরোধ ঘটেছে, বৌদ্ধদের সাথে মুসলিমদেরও বিরোধ ঘটেছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম নিজেদের সুপ্রতিষ্ঠিত করার জন্য একে অপরের সাথে বিরোধে কিন্তু লিপ্ত হয়েছে। দুই ধর্মমতের মধ্যে তৈরি হয়েছে নানা দল, উপদল, মতবাদ। ঘরে বাইরে বিরোধ তাদের পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে সমন্বয় গড়ে তুলতে কখনো সাহায্য, কখনো বা বাধ্য হয়েছে। অর্থাৎ কখনো সহযোগিতার মাধ্যমে, কখনো বাধানত্যতায় অর্থাৎ কখনো বাধা বিপত্তির মাধ্যমে, কখনো একে অপরের পরিপূরক হয়ে এক একটি ভাষা কিন্তু বিকশিত হয়েছে, এক একটি ধর্ম কিন্তু তার সাংস্কৃতিক রচনা বা সাহিত্য রচনা করেছে। আবার জৈন, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ্য সংস্কৃতি আমদানি হওয়ার আগে বাংলার আদি অধিবাসীদের মধ্যে একটা নিজস্ব সংস্কৃতি, ভাবধারা এবং সামাজিক আচার ব্যবহার সুপ্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ এই হিন্দু, ইসলাম, বৌদ্ধ, জৈন এই ধর্মগুলির আগেও তো বাংলায় বিভিন্ন সংস্কৃতি বা ভাষাভাষী মানুষ ছিল, তাদের বাংলার আদিবাসী বলা হয়। অর্থাৎ বাংলার প্রথম অধিবাসী, তাদেরও কিন্তু একটা লোক সংস্কৃতি ছিল, তাদেরও আচার যে বিচার প্রতিষ্ঠিত ছিল, তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা সাংস্কৃতিক ভাবধারা ছিল। এই প্রাক আর্য সংস্কৃতির বহতার সঙ্গেই হিন্দু, জৈন, বৌদ্ধ, শৈব, ব্রাহ্মণ, শাক্ত, লোকায়ত, সহজিয়া প্রভৃতি বিভিন্ন ধর্মমত এসে যোগ দিয়েছে, সংঘর্ষ এবং সমন্বয়ের একটি অন্তর্মিল কাঠামো গড়ে তোলে। অর্থাৎ প্রাচীন সংস্কৃতির সাথে নতুন যে ধর্মগুলির আবির্ভাব ঘটল, তাদের মিলনে নতুন একটা সংস্কৃতির জন্ম হয়েছে বাংলায়।
প্রাচীন বাংলার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এর ব্যতিক্রম নয়। এটি অবশ্যই দাগ দিয়ে রাখো। প্রাচীন বাংলার প্রাচীন যে নিদর্শন সেটি হলো চর্যাপদ। এটি প্রশ্ন আছে, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? অবশ্যই এর উত্তর হবে চর্যাপদ। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দাগ দিয়ে রাখো এবং খাতায় লিখে রাখো। বাঙালির নৃতাত্ত্বিক সত্তা নিয়ে আলোচনার সময় আমরা এই সমন্বয় এবং সংমিশ্রণকে গভীর এবং ব্যাপকভাবে লক্ষ্য করেছি। বাঙালি সংস্কৃতির উন্মেষ লগ্নে এই সুর বজায় থাকতে দেখব। অর্থাৎ চর্যাপদের এবার শুরু হচ্ছে। তোমরা পরের পাতা উল্টো 4 নম্বর পাতা, এখান থেকেই মেন অধ্যায়টি শুরু হচ্ছে। তার আগে যে ইম্পর্টেন্ট 3-4টি প্রশ্ন আসতে পারে তোমাদের, সেগুলি বলে দিলাম, অবশ্যই দাগ দিয়ে রাখবে। দেখো, প্রথমেই রয়েছে চর্যাপদের আবিষ্কার। সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হলো ভাষা। এটি প্রশ্ন আছে, সাংস্কৃতিক ঐক্যের প্রধান উপাদান কি? অবশ্যই উত্তর হবে ভাষা। 4টি করে অপশন যদিও থাকবে, তা সত্ত্বেও কিন্তু উত্তরগুলি তোমরা লিখে রাখো, তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে। কেননা ভাষার মাধ্যমেই কোনো জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং উত্তরাধিকার প্রকাশিত হয়। কোনো জাতি যদি কোনো ভাষা না থাকে, তাহলে সেই জাতির যখন বিলুপ্তি ঘটে যাবে, পরবর্তীকালে সেই জাতিকে কিন্তু কেউ মনে রাখবে না। আমরা কি? আমরা বাঙালি। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। তাই আজ থেকে 100, 200, 500 বছর পরে যদি কখনো বাংলা ভাষার অস্তিত্ব নাও থাকে, তখন এখনকার যে বাংলা ভাষা রচিত বই, এখনকার কৃষ্টি, এখনকার মানুষের যে চেতনা, এগুলি কিন্তু বিকশিত হবে বহু বছর পরেও। কারণ নির্দিষ্ট একটি ভাষা রয়েছে। প্রত্যেকটা জাতির তাই নির্দিষ্ট কিছু ভাষা থাকে। কেউ বাংলায় কথা বলে, কেউ হিন্দিতে, কেউ অসমিয়া, কেউ তেলেগু, কেউ তামিল। তাই প্রত্যেকটা ভাষার কিন্তু বৈশিষ্ট্য আছে। আর যে জাতি মুক বা বধির হয়, অর্থাৎ যে জাতির কোনো ভাষা থাকে না, তার কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। অর্থাৎ ভবিষ্যতে সেই জাতিকে কেউ মনে রাখে না। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। একটু আগেই আমি তোমাদের যেটি বললাম, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি, তোমরা নিজেরাই উত্তর দাও, কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। চর্যাপদ। বাঙালির ভাষা সমাজ সংস্কৃতি কেমনভাবে প্রতিফলিত হয়েছে তা দেখা যাক। তবে তার আগে চর্যাপদ আবিষ্কার হলো কিভাবে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দাগ দিয়ে রাখবে। তার পাঠোদ্ধার কি করে পাওয়া গেল, এখান থেকে অবশ্যই দাগ দাও। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করে আনেন। তাহলে চর্যাপদের পুঁথি কে সংগ্রহ করে আনেন? অবশ্যই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। কত শতাব্দী? বিংশ শতাব্দীর প্রথম থেকে। কোথায় থেকে আবিষ্কার করেছিলেন? নেপালের রাজদরবার থেকে। অর্থাৎ একটি লাইনের মাধ্যমেই 4টে প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, অবশ্যই দাগ দেবে। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি আবিষ্কার করে আনেন। অন্য দুটি অপভ্রংশ রচনার মধ্যে একত্রে তার নাম দেন চর্য বিনিশ্চয়। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিগুলি আবিষ্কার করেছিলেন তার নাম কি দিয়েছিলেন? চর্য বিনিশ্চয়। এটি পরীক্ষার প্রশ্ন আছে। যেমন হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিগুলো আবিষ্কার করেছিলেন চর্যাপদে, তার নাম কি দিয়েছিলেন বলে 4টি অপশন থাকবে। সঠিক উত্তর হবে চর্য বিনিশ্চয়। অবশ্যই দাগ দিয়ে রাখো। এই ঘটনার প্রায় 10 বছর পরে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয়। অর্থাৎ তিনি যে চর্যাপদের পুঁথিগুলি আবিষ্কার করেছিলেন চর্য বিনিশ্চয়, সেটি আবিষ্কারের 10 বছর পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যেটি প্রকাশিত হয় তার নাম হয়েছিল কি? 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। অবশ্যই দাগ দিয়ে রাখবে। কি রকম প্রশ্ন আছে? কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। 1916 সালে কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নাম দেওয়া হয়? 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। কার সম্পাদনায়? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়। এই রকম প্রশ্ন আছে, প্রশ্নগুলিও খাতায় লিখে রাখতে পারো। এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিকা সহ ধর্মচারণের বিধিনিষেধ বিষয়ক মোট 46.5টি, অর্থাৎ 46টি সম্পূর্ণ গান এবং একটি খণ্ডিত বা অসম্পূর্ণ গান। তাহলে এই যে 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে যেটি প্রকাশিত হয়, তাতে কতগুলি সম্পূর্ণ গান ছিল? 46টি সম্পূর্ণ গান ছিল। আর কটি অখণ্ডিত গান ছিল? একটি। এটিও কিন্তু ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখবে। এবং বৌদ্ধচার্য সরোজবজ্র এবং কৃষ্ণাচার্য রচিত দোহা। সাধারণভাবে লোকমুখে একটি, মানে এই যে দোহা বা সম্পূর্ণ অসম্পূর্ণ গানগুলো কাদের ছিল? সরোজবজ্র এবং কৃষ্ণাচার্য রচিত দোহা।
সাধারণভাবে লোকমুখে এটি চর্যাপদ বা চর্যাগীতি নামে পরিচিত। তাহলে চর্যাপদ বা চর্যাগীতি নামে কোনটি পরিচিত? এই যে চর্যা বিনিশ্চয় বা হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান দোহা, এগুলিই কিন্তু চর্যাপদ নামে বা চর্যাগীতি নামে পরিচিত। এর বেশ কিছুকাল পরে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এটিও খুব ইম্পর্টেন্ট। তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি। কে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি। কোথা থেকে? নেপাল থেকেই আবিষ্কার করেছিলেন। এটি কোন ভাষায়? তিব্বতী ভাষায়। প্রথমটি কোন ভাষায় ছিল? নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি। তারপরেরটি তিব্বতী অনুবাদ, চর্যাপদেরই তিব্বতী অনুবাদ নেপাল থেকে আবিষ্কার করেছিলেন। তিব্বতীতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা 51। তাহলে ওই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যেটি আবিষ্কার করেছিলেন সেখানে 46টা সম্পূর্ণ গান আর একটা অসম্পূর্ণ গান। এবার তিব্বতী অনুবাদ প্রবোধচন্দ্র বাগচি যেটি আবিষ্কার করেছিলেন সেখানে 51টি গান ছিল, যা থেকে বোঝা যায় মূল বইয়ে মোট 51টি পদ বা গান ছিল। যাই হোক, এই চর্যাপদের আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের যুগান্তকারী ঘটনা এবং চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত কোনটি? খুব ইম্পর্টেন্ট, চর্যাপদ। বোঝা গেছে এই অবধি? তাহলে দুজন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। প্রথম কে? হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে কে আবিষ্কার করেছিলেন? প্রবোধচন্দ্র বাগচি। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছিলেন 1907 সালে, আর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেছিলেন নেপাল থেকেই তার তিব্বতী অনুবাদ। হরপ্রসাদ শাস্ত্রী মোট 46টা সম্পূর্ণ গান পেয়েছিলেন এবং একটি অসম্পূর্ণ গান পেয়েছিলেন, এবং প্রবোধচন্দ্র বাগচি টোটাল 51টি গান আবিষ্কার করেছিলেন। এবং হরপ্রসাদ শাস্ত্রী প্রথমটার নাম দিয়েছিলেন কি? চর্যা বিনিশ্চয়। তার 10 বছর পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন গ্রন্থাগারে প্রকাশ করেন তখন নাম দিয়েছিলেন হাজার বছরের পুরনো বাংলা গান বা বৌদ্ধ গান বা দোহা। এই অবধি বুঝতে পেরেছো আশা করছি। এরপর দেখো, আর যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। রচনাকাল। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নানা দিক থেকে বিচার করে প্রমাণ পেয়েছেন পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এটি অবশ্যই দাগ দিয়ে রাখো। তাহলে চর্যাপদের গান বা পুঁথিগুলি কোন শতাব্দী থেকে কোন শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল? দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর কারা এটা নিয়ে গবেষণা করেছিলেন? ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি। আর এই গীতিকারেরা সকলেই হয় বা প্রাচীন বাংলার অধিবাসী ছিলেন, নয় তাদের বাংলাদেশ বা বাঙালি জীবন সম্পর্কে গভীর জ্ঞান ছিল। অর্থাৎ তারা যে প্রত্যেকেই বাঙালি ছিল এই বিষয়ে সেরকম ধারণা পাওয়া যায়নি, তবে প্রত্যেকেরই যে বাঙালি জীবন বা বাঙালি সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান ছিল সেটি কিন্তু বোঝা যায় তাদের লেখনী থেকে। লাস্ট আজকে যে অংশটি পড়াবো সেটি হলো কবি পরিচিতি। এই অবধি আজকে আমি পড়াবো আজকের ভিডিওতে। পরের ভিডিওতে এইটির বাকি পার্ট পড়াবো, অর্থাৎ আজকে 4 পাতা পর্যন্ত আমি পড়াচ্ছি। দেখো কবি পরিচিতি, এটি লাস্ট অংশ, অবশ্যই কিন্তু বইটি খোলা রেখো। চর্যাগীতি রচয়িতাদের সকলের জীবন সম্পর্কে প্রাপ্ত তথ্য যথেষ্ট নয়, বরং তা থেকে বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্প এবং পরস্পর বিরোধী। তবে এর মধ্যে থেকে আমরা জানতে পারি মোট 24 জন কবির কথা। অর্থাৎ চর্যাপদের যে সমস্ত কবি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া গেছে তা নেই, আরও অনেক হয়তো কবি থাকতে পারেন, কিন্তু 24 জন কবির পরিচয় আমরা পাই। তাহলে এখান থেকে প্রশ্ন আছে চর্যাপদের মোট কতজন কবির পরিচয় আমরা পাই? 24 জন। অপশন থাকতে পারে 23, 24, 25, 26। উত্তর হবে 24, দাগ দিয়ে রাখবে। যার মধ্যে কান্নপাদের বা কৃষ্ণাচার্যের মোট সর্বাধিক 12টি। তাহলে কান্নপাদের মোট কতগুলি পদ পাওয়া যায়? 12টি পদ। এগুলো মনে রাখতে হবে। ভূসুকপাদের 8টি, সরহপাদের 4টি, কুক্কুরিপাদের 3টি, লুইপাদ, শান্তিপাদ এবং শবরপাদের 2টি, ডম্বিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদ প্রভৃতির একটি করে পদ রয়েছে। এটি প্রশ্ন আসে, যেমন ধরো যে সর্বাধিক কোন চর্যাপদের কবির পাদের সংখ্যা সর্বাধিক, মানে কতগুলি পদ পাওয়া গেছে, অর্থাৎ সেখানে কটা হবে? 12টি পাওয়া গেছে। কার? কান্নপাদের। অপশন থাকতে পারে কান্নপাদ, ভূসুকপাদ, সরহপাদ, কুক্কুরিপাদ। তো তোমাদের কিন্তু যদি মনে তোমরা না রাখো তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই কান্নপাদের সর্বাধিক 12টি থেকে ধামপাদ প্রমুখের একটি করে পাদ রয়েছে, দাগ দিয়ে রাখো এবং খাতায় কিন্তু তোমরা নোট হিসাবে লিখে রাখবে। হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেছিলেন যে এরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। তাহলে চর্যাপদের যারা কবি ছিলেন তারা কি ছিলেন? বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, দাগ দিয়ে রাখো। কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখা গেছে মহাযান, বজ্রযান, সহজযান, হীনযান ইত্যাদি বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা এবং সর্বোপরি এই যে ভাগগুলি বললাম মহাযান, বজ্রযান, সহজযান, হীনযান, এগুলো কিন্তু প্রত্যেকটাই বৌদ্ধ ধর্মের এক একটি শাখা। এই শাখাগুলি কিন্তু এই যে সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্য এরা মেনে চলতেন।
এবং সর্বোপরি তান্ত্রিক মত এবং চর্যার বিভিন্ন গানে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিভিন্ন কথা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তাই এখানেও সমন্বয় ভাবনার প্রাধান্য পেয়েছে, অর্থাৎ সমস্ত কিছু এক বাঙালি সংস্কৃতির সাথে বৌদ্ধ সংস্কৃতির একটা মিলন দেখতে পাওয়া গেছে। যে সমস্ত চর্যাকারেরা তাত্ত্বিক দিক থেকে প্রচ্ছন্ন রেখে সমকালীন বিভিন্ন রূপছবির সাহায্যে তাকে ফুটিয়ে তুলেছেন, সেখানে পদগুলি কাব্য সম্ভাবনাময় এবং গীতি মাধুর্যের প্রকাশক, অর্থাৎ কাব্যগুলি কিন্তু পাঠ করতেও ভালো লাগে এবং গীতি সমরবন মানে গানের মতো করে পাঠ করা হয় এবং কাব্য সম্ভাবনাময় মানে কাব্যের একটা বহিঃপ্রকাশ এখানে দেখা গেছে। এক্ষেত্রে ভূসুকপাত, শবরপাত, ঢেন্দনপাত প্রমুখের আলাদা করে উল্লেখ করতে হয়, অর্থাৎ সবথেকে বেশি কাব্য সুষমাযুক্ত পদ কালার পাওয়া গেছে ভূসুকপাত, শবরপাত, ঢেন্দনপাত প্রমুখের। এই অবধি পড়ালাম। চর্যাপদের কবিদের নাম তোমরা জানতে পারলে, তারা বৌদ্ধ সহজিয়া ছিল সেটি জানতে পারলে, এই রচনাকাল কোন সময় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এটি জানতে পারলে এবং চর্যাপদ কিভাবে আবিষ্কার হয়েছে সেটিও তোমরা জানতে পারলে। তো 3 পাতা এবং 4 পাতার সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলি আমি তোমাদের বলে দিলাম। এর পরের ভিডিওতে তার পরের পাতাগুলি বলবো, একসাথে আমি দিলাম না, এটি পার্ট 1, এরপরে পার্ট 2 আমি বলে দেবো। তো আশা করছি আজকে যে অংশটি তোমাদের বোঝালাম সেটি কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন এখান থেকে তোমাদের থেকে থাকে সেটি আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটিও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে, তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা ফলো রেখো। সকলে ভালো থেকো।